নমস্কার। পাঁচমিশালি আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় দ্বিতীয় পর্বের ভোটের আগে কমিশন আর কি কি ব্যবস্থা নিতে পারে, এই নিয়ে কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাসের সঙ্গে। অধ্যাপক দাস, আপনাকে স্বাগত। নমস্কার। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভায় যে নির্বাচন হচ্ছে, কমিশন যেভাবে নির্বাচন পরিচালনা করছে তাতে যেন মনে হচ্ছে যে রাজ্য সরকার নির্বাচন কমিশনের প্রধান প্রতিপক্ষ। আপনি কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ ছিল শান্তিপূর্ণ বা হিংসামুক্ত ভোট করা। নির্বাচনের দিন ঘোষণার আগে থেকে এই টানাপোড়েন চলেছে যে এ রাজ্যে ক দফায় ভোট হবে। কোন কোন রাজনৈতিক দল এক দফায় চেয়েছে এবং রাজ্য সরকার আরো একটু বেশি দফা চেয়েছিল। মোটামুটি নির্বাচন কমিশন দু দফায় ভোট করার ঘোষণা করেছে। কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার ইতিহাস দেখি, বিশেষত নির্বাচনী হিংসা, সেখানে দেখব যে এর একটা পরম্পরা আছে। এবং লাস্ট যে নির্বাচন আমাদের এখানে হয়েছে 2024, সেখানেও রাজনৈতিক হিংসার ঘটনা আমরা দেখেছি। সেটা থেকে শিক্ষা নিয়ে এটা বলা যায় যে নির্বাচন কমিশনের সামনে একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু নির্বাচন কমিশন অনেক সময় বলতো যে রাজ্য সরকার নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে ফ্রি হ্যান্ড দিয়েছে, মানে ফ্রি হ্যান্ড ছিল, কিন্তু একটা অদৃশ্য কন্ট্রোল কোনো না কোনো ভাবে কেন্দ্রীয় সরকারের ছিল বা এখনো আছে। সেই কারণে তাকে ফ্রি হ্যান্ড দিয়েছে যে নিরপেক্ষ এবং সুষ্ঠু হিংসামুক্ত ভোট করার কথা। কিন্তু এই যে নিরপেক্ষ সুষ্ঠু হিংসামুক্ত ভোট করতে গিয়ে অনেক ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করছেন নির্বাচন কমিশন, অর্থাৎ একটা সীমা অতিক্রম করছেন। কেন করছেন? ধরুন বাইকের ক্ষেত্রে যে ঘটনা, বাইকের ক্ষেত্রে ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে একটা ভুল পারসেপশন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে হিংসা মানে বাইক বাহিনীর দৌড়ত্ব। কিন্তু বাইক তো শুধু হিংসায় কজন মানুষ ভোট দিতে গেল, কোথাও ঝামেলা করলো সেই কারণে নয়। আর তারপরে একটা বৃহত্তর অংশ আছে বাইকের উপরে জীবন জীবিকা নির্ভর করে, তাদের যোগাযোগের ক্ষেত্রে বিশেষত গ্রামে প্রান্তিক এলাকায় সেটা গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন কমিশন হঠাৎ করে এটা বেঁধে দেওয়া, এবং আপনি জানেন যে আদালতে গিয়েও সে নিন্দিত হয়েছে। এবং যদি কেউ হিংসার ঘটনা, কারণ বাইক কেন, চার চাকাও তো করতে পারে, অন্য যানও তো করতে পারে, সুতরাং এই একটা যানকে সীমাবদ্ধ করে দেওয়া। যদিও তার একটা যুক্তি নির্বাচন কমিশনের ছিল যে তারা একটা দৌরত্ব, বাইক মিছিল, একটা থ্রেট এগুলো তৈরি করে, কিন্তু সেটাকে বন্ধ করার জন্য সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়াটা মনে হয় ঠিক না, কারণ তার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে এই দৌরত্ব বন্ধ করার জন্য। এইটা একটা খুব নেগেটিভ দিক বলে মনে হয়েছে। আরেকটা নির্বাচন কমিশনের যেটা আমার মনে হয় যে আরো বেশি লক্ষ্য রাখা উচিত ছিল, যে নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তা গাইডলাইন দিচ্ছে, সবকটা মানবিক দিক থেকে বা মানুষের কথা ভেবে দেওয়া হচ্ছে না। তাই এটা আমার মনে হয় যে অনেক সময় আরো একটু দায়িত্বশীল ভূমিকা নিলে ভালো হতো। কারণ এটা আপনি ঠিক বলেছেন যে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে এবং তৃণমূল কংগ্রেসকে তার বিরোধী ভাবছে। আপনি বাইকের কথা বললেন। বাইক নিয়ে রাজ্য মানে কেন্দ্রীয় কমিশনের বিরুদ্ধে হাইকোর্ট কড়া অবস্থান নিয়েছে, কড়াভাবে তার ইয়ে চেয়েছে, মন্তব্য করেছে। কিন্তু এর পাশাপাশি আরেকটা জিনিসও খুব নজরে এসেছে, যেসব আবাসনে ভোট কেন্দ্র হচ্ছে কমিশন নির্দেশ দিয়েছে সেখানে কোনো আত্মীয় স্বজন আসতে পারবে না। অর্থাৎ কমিশন তাদের মানুষের ব্যক্তিগত পরিসরেও ঢুকে পড়ছে। এটা সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে এটা কতটা জরুরি? আগে কোথাও কোনোদিন এরকম ঘটনা ঘটেছে কি? না, ঘটেনি। এটা অত্যন্ত দুঃখজনক। যেমন ঘটনা ঘটেনি লজিক্যাল ডিসক্রিপেন্সির, তেমন করে এমন ঘটনা যে আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন আসবে আর আগে থেকে বলে দিচ্ছে আত্মীয় স্বজন আসা যাবে না, এটা কিন্তু একেবারে গ্রহণযোগ্য নয়। এবং এর পাশাপাশি আপনি জানেন যে আবগারি দপ্তরের সঙ্গে একটা মত নৈক্য তৈরি হয়েছে, যে বলছে যে শহরের যত মদের দোকান সেগুলো যে দীর্ঘদিন ধরে বন্ধ রাখার, এটা তো মানে রাজ্যের একটা রাজস্বেরও জায়গা। এবং রাজ্যের যে নির্বাচন কমিশনার তিনি বলছেন না আমি তো এরকম কিছু বলিনি, আমি তো জানি না।
অথচ সাধারণ মানুষকে এই আবগারি দপ্তর থেকে নোটিশ দিয়ে জানানো হলো যে তারা লাইনে দাঁড়াতে পারবে না। এবং আমরা দেখেছি যে ভোটের পরের দিন কি পরিমাণ লাইন পড়েছে। আবার ব্যক্তিগত স্বাধীনতার অধিকার অর্থাৎ জনকল্যাণকর রাষ্ট্রে আমাদের যে দায়িত্বগুলো আছে, যে একজনের পরিসরে বা পাবলিক স্পেয়ারে ইন্টারফেয়ার না করা। নির্বাচন কমিশন কিন্তু তার সুষ্ঠু নির্বাচন করতে গিয়ে নাগরিকদের ব্যক্তিগত এবং পারিবারিক যে অধিকার সেটার মধ্যে হস্তক্ষেপ করছে। কারণ প্রত্যেকটা, আপনি জানেন, আবাসনে একটা সিকিউরিটি আছে, সেখানে একেবারে চেকিং এর জায়গা আছে, এবং যেখানে তারা বুথ করছে বা দরকার হলে নির্বাচন কমিশন তার যে পুলিশ প্রশাসন পোস্টিং করতে পারে, কিন্তু তাই বলে বাড়িতে আত্মীয় স্বজন আসবে না, এটা তো একদম মানে কঠোর একটা ব্যবস্থা। এবং এটা মনে হচ্ছে না যে 2026 সালে গণতান্ত্রিক ভারতবর্ষের একটা নিষেধাজ্ঞা। সারা রাজ্যে যত আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, 2 বছর ধরে মণিপুরে যে ভয়ঙ্কর হিংসা চলছে, সেখানেও কিন্তু এত সংখ্যক আধা সামরিক বাহিনী নেই, কেন্দ্রীয় বাহিনী নেই। অথচ এ রাজ্যে সেই সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। বাকি আছে শুধু বায়ুসেনা আর নৌবাহিনীকে নিয়োগ করা বা তাদেরকে ডিপ্লয় করা। দেখুন, একটা জিনিস যে মণিপুরে সরকারের ব্যর্থতা, এটা যে কোনো কেউ যারা খবর রাখে তারা স্বীকার করে দেবে। যে মণিপুরকে শান্তি বজায় রাখার জন্য বা শান্ত করার কোনো উদ্যোগ সরকার তেমন ভাবে নেয়নি। কারণ তাই যদি নেওয়া হতো তাহলে কিন্তু সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেখানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা যেত। কারণ এটা একটা ইন্টারনাল প্রবলেম ছিল মণিপুরের মধ্যে, দুটো গোষ্ঠীর মধ্যে, জাতির মধ্যে লড়াই, এবং সেই লড়াই, এই দাঙ্গা যাতে বিরাট আকার ধারণ না করে তার উদ্যোগ নেওয়া দরকার ছিল। কারণ তারা, তাদের একটাই পরিচয়, তারাও ভারতীয়। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই অল আউট খেলার যে প্রবণতা, যে না প্রত্যেক সেন্ট্রাল ফোর্স দিয়ে এলাকা মার্কিং করে তাদের আশ্বস্ত করা, এই জায়গাগুলো কিন্তু নওদার মতো জায়গায় আমরা দেখেছি যে সাধারণ মানুষ সকালের দিকে তারা আশ্বস্ত হচ্ছিল না, সেন্ট্রাল ফোর্স গিয়ে নিয়ে এসছে। আবার এমন ছবি, সন্তুষ্টির ছবি আমরা দেখেছি, যিনি হাঁটতে পারেন না বৃদ্ধা, তাকে কোলে করে সেন্ট্রাল ফোর্স নিয়ে যাচ্ছে, সেই ছবিও আমাদের এসছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য এত ফোর্স এনে নির্বাচন করা, তাহলে কি গণতান্ত্রিক ভাবে মানুষকে বোঝানো যাচ্ছে না? মানুষ কি গণতন্ত্রের প্রতি আস্থা হারাচ্ছে? আর একটা কথা বলতেই হবে, রাজনৈতিক দলগুলোকেও তো দায়িত্ব নিতে হবে। এই যে হিংসা, এখানে তো শুধু মানুষের উপর ছেড়ে দিলে হবে না, মূল দায়িত্ব তো রাজনৈতিক দলগুলোর। তারা কবে বোঝাবে তার যে ভোট মেকানিজম, যেভাবে নির্বাচন চলে, যেখানে যার ক্ষমতা আছে তারা হিংসার একটা পরিবেশ তৈরি করে, এবং তারা যদি দায়িত্বশীল হয় তাহলে পুলিশ প্রশাসন, সেন্ট্রাল ফোর্স এত লাগবে না। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, যে ভোট এলেই কেন্দ্রীয় সংস্থাগুলো এত সক্রিয় হয়ে ওঠে কেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে? দেখুন, আজকে সকাল থেকেও পশ্চিমবঙ্গে ইডি হানা চলছে। আবড়ায় রেশন দুর্নীতি কাণ্ডে 4 জনের বাড়িতে হানা চলছে। সুতরাং আপনি দেখছেন যে এর একটা ভয়, রাজনৈতিক ভয় তৈরি করা। বিরোধীরা অভিযোগ করেন যে না, ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি গুলোকে নির্বাচনের কাজে ব্যবহার করছে, নির্বাচনের আগে ব্যবহার করছে। দেখুন, অপরাধ কেউ যদি করে, অভিযোগ থাকে, তাদের তদন্ত করা, এটা সাংবিধানিক প্রক্রিয়া, যেমন ভাবে হবে। কিন্তু মুশকিলটা কোথায়, নির্বাচন এলে তারা সক্রিয় নয়, অতি সক্রিয় হয়ে যায়। আসলে সাধারণ মানুষের চোখের যে চশমা সেটা তো স্বচ্ছ, সেখানে কোনো রং নেই। সেই কারণে তারা দেখে যেখানে কোনো গতি ছিল না, হঠাৎ একটা অল্প টাইম স্প্যানে গতিটা হুট করে বেড়ে গেল, তারপরে আবার কার্ভটা গ্রাফে নেমে গেল, এবং হরাইজন্টাল ইয়েতে চলতে থাকলো। এই যে একটা বৈষম্য, এই যে একটা দেখার এবং দেখানোর যে একটা তারতম্য, এটা কিন্তু মানুষের মনে একটা কোথাও না কোথাও ছায়া ফেলছে, প্রশ্নের জন্ম দিচ্ছে, যে যদি এইভাবেই তৎপর হয় সারা বছর ধরে, তাহলে তো একটা দুর্নীতিমুক্ত ভারত, দুর্নীতিমুক্ত রাজ্য আমরা এখনই দেখতে পারতাম। এই দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তার রেশ ধরেই যে প্রশ্নটা আপনাকে করতে চাই, যে প্রধানমন্ত্রী গতকাল নিজের ভাষণ থেকে বলছেন ভোটের ফল বেরোবার পর আরজি করের ফাইল আবার খুলবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তাহলে কি বলবো যে কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় সংস্থা সিবিআই, তারাই তো এই মামলা, তারাই তো এর তদন্ত করেছে, তাহলে এতদিন তারা কি করলো?
দেখুন, আমি পরিষ্কার করে বলতে চাই, এই ব্যর্থতা সিবিআই এর। তার কারণ সিবিআই বারবার বলছিলেন যে তথ্য লোপাট হয়েছে। ভারতবর্ষের আইনে এই প্রভিশন আছে, তথ্য লোপাট হলে সেই তথ্যকে আবার পুনরুদ্ধার করা বা যারা তথ্য লোপাট করলো তার প্রমাণ নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া। সেটা কি হয়েছে? হয়নি। তার মানে আজকে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার উপরে আশ্বাস বা ভরসা রাখতে পারছেন না, তাহলে রাজ্যের সাধারণ মানুষ, রাজনৈতিক দল কি করে ভরসা করবেন? কারণ আবার যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারাও কোনো কেন্দ্রীয় এজেন্সি, তাহলে তারা কি আকাশ থেকে তথ্য নিয়ে আসবে? আর যদি তখন তথ্য নিয়ে আসে, এতদিন যারা আনতে পারলো না তার দায়টা কে নেবে? তাদেরও তাহলে তদন্তের মধ্যে আনা উচিত। আপনাকে শেষ প্রশ্ন করব, এই যে পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গ, তাহলে পশ্চিমবঙ্গে নির্বাচনটা কি তৃণমূল বনাম কেন্দ্রীয় সংস্থা, একাধিক সংস্থার বিরুদ্ধে হচ্ছে, নাকি তৃণমূলের বিরোধী বিজেপির সঙ্গে হচ্ছে, সিপিএম এর সঙ্গে হচ্ছে, কংগ্রেসের সঙ্গে হচ্ছে? দেখুন, তৃণমূলের এবারের লড়াইটা শুরুর দিকে একটু কঠিন ছিল, এখন অনেক সহজ হয়েছে। নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যে কাজ করছে, তার মূল জায়গায় তৃণমূল কংগ্রেস লড়াই করছে নাগরিকদের ভোটাধিকার হারানো, অর্থাৎ বৈধ নাগরিক যারা, তাদের ভোটাধিকার হারানো, সেটার জন্য লড়াই করছে। তার মানে একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি যাদেরকে ঘুষপেটিয়া বলছিল, যাদের নাম বাদ গেছিল, তারা তো আসলে ঘুষপেটিয়া নয়, এখনো তো প্রমাণ দিতে পারেনি। আর একই সঙ্গে যেভাবে নির্বাচন কমিশন কাজটা করছে তার বিরোধিতা করছে। আর একটা সময় উঠেছিল যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোটে যেতে এই হুমায়ুন কবির একটা ভোট কেটে নিচ্ছে, আইএসএফ একটা ভোট কেটে নিচ্ছে, কংগ্রেস কাটবে, সিপিএম কাটবে, তাহলে এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। এই ন্যারেটিভসটা যে ভুল, সেটা যত নির্বাচন এগোলো এটা বোঝা গেল যে না। এবং অনেকে বলছিলেন যে হিন্দু ভোট কনসলিডেটেড হচ্ছে, পশ্চিমবঙ্গে কিন্তু হিন্দু ভোট কনসলিডেটেড হয়নি, এবং এখনো তৃণমূল কংগ্রেসের পক্ষে সংখ্যালঘু ভোট অটুট রয়েছে। 2-4% এপাশ ওপাশ হলে কিছু যাবে আসবে না, অর্থাৎ সিটের ক্ষেত্রে কিছু যাবে আসবে না। তাই তৃণমূল কংগ্রেসকে লড়াই করতে হচ্ছে ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় এজেন্সি, ইসিআই, কংগ্রেস এবং বামেদের বিরুদ্ধে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আজকের আলোচনা এখানে শেষ করছি। ভোটের আগে অন্য কোনো বিষয়ে আরেকদিন কথা হবে। নমস্কার।